নমস্কার, উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্পেশালে সকলকে স্বাগত। আজ আলোচনার বিষয় হচ্ছে জীববিদ্যা, বায়োলজি। তাই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অভিজিৎ মজুমদার, উদয়রামপুর পল্লীশ্রী শিক্ষায়তনের সহকারী শিক্ষক। স্যার, আপনাকে স্বাগত স্টুডিওতে। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, প্রথমেই যেটা বিষয়ে জানতে চাইছি যে এই জীববিদ্যা বিষয়টায় এই যে উচ্চ মাধ্যমিক হচ্ছে প্রথম 4th সেমিস্টারের প্রথম ওরা দিতে চলেছে, সেখানে কি কি থাকছে, কোন কোন চ্যাপ্টার থাকছে, একটু যদি আবার নতুন করে একটুখানি সহজ করে বলে দেন। আচ্ছা, এই পরীক্ষাটা তো এবছর প্রথম হচ্ছে, মানে সেমিস্টার 4-এর এরকম পরীক্ষা। এখানে আমাদের 3টে ইউনিট বাকি আছে আর কি, পুরো উচ্চ মাধ্যমিকের যে সেশন সেখানকার। এই 3টে ইউনিট হচ্ছে ইউনিট 8, ইউনিট 9 এবং ইউনিট 10। ইউনিট 8-এর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। এই বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ারের মধ্যে আবার 3টে ভাগ আছে। আমি একটুখানি বলি আর কি, যে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজেস, মানব স্বাস্থ্য এবং বিভিন্ন রকমের রোগ, এটা নিয়ে আমাদের প্রথমে পড়ানো হয়। তারপর একটা ইমপ্রুভমেন্ট অফ ফুড প্রোডাকশন, এটা হচ্ছে সেকেন্ড আরেকটা চ্যাপ্টার। এবং তারপরেরটা হচ্ছে গিয়ে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, অর্থাৎ যে সমস্ত জীবাণুদেরকে মানব কল্যাণের কাজে ব্যবহার করা হয় সেই সমস্ত জীবাণুদেরকে নিয়ে পড়ানো হয়। এই পুরোটা মিলে হচ্ছে একটা ইউনিট হলো ইউনিট 8, যেটা হচ্ছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। এরপরে ইউনিট 9 সেটা হচ্ছে গিয়ে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যা। এটার পুরোটা গোটাটাই একটা বিষয় আর কি, এটার মধ্যে কোনো সাবসেকশনস নেই। এবং এর পরেরটা সেটা হচ্ছে লাস্ট ইউনিট পুরো উচ্চ মাধ্যমিকের, ইউনিট 10। এখানটাতে আবার ওই ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা ইউনিটটার নাম, বাস্তুবিদ্যা এবং পরিবেশ। এবং এই ইকোলজি এনভায়রনমেন্টে কি আসছে, যে 3টে সাবসেকশনস আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে অর্গানিজম অ্যান্ড পপুলেশন, অর্থাৎ জীব এবং জীবগোষ্ঠী, এটা নিয়ে পড়ানো হয়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইকোলজি বা বাস্তুতন্ত্র, এবং সবশেষ সেটা হচ্ছে গিয়ে আমাদের বায়োডাইভার্সিটি এবং তার কনজারভেশন, অর্থাৎ তার সংরক্ষণ, জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ। এই প্রত্যেকটা ইউনিট, অর্থাৎ 3টে ইউনিট যে বললাম 8, 9 এবং 10, এই 3টে ইউনিটের জন্য আলাদা আলাদা মান ধার্য করা আছে যে সেকশনগুলোর জন্য প্রত্যেকটা। এবার আমরা ওই সেকশন ওয়াইজই আসবো। যে ধরুন 40 নম্বরের পরীক্ষা, ওরা 10 মিনিট আগে প্রশ্নপত্র পড়ার জন্য ওরা খাতা পাচ্ছে একদম, এবং সেখানে উত্তরপত্র ওরা রেডি করছে। সেখানে এই যে 2 ঘন্টা 120 মিনিট ওরা সময় পাবে, এবার 40 নম্বরের ওরা উত্তর দেবে। সেই উত্তর দেওয়ার ক্ষেত্রে যে ওদের প্রশ্ন থাকছে জীববিদ্যায়, মার্কস ডিভিশনটা কিরম থাকছে, কত নম্বরে কতগুলো করে প্রশ্ন, একটু বিস্তারিত যদি। হ্যাঁ বলবো। সেটা হচ্ছে যে আমাদের 40 নম্বর নয়, আমাদের কিন্তু 35 নম্বরের পরীক্ষা। জীববিদ্যা 35 নম্বরের পরীক্ষা, এবং এখানে আমাদের 4টে সেকশন থাকছে। যারা স্টুডেন্টস আর কি তাদের জন্য, তারা জানেই অলরেডি, কিন্তু আমি একবার জাস্ট রিভাইজ করে দিচ্ছি। 4টে সেকশনের নাম ABCD, এই 4টে সেকশন। এই সেকশনগুলোর মধ্যে প্রথম যেটা সেকশন A, এখানে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর নির্ধারিত আছে, এবং এরকম 4টি প্রশ্ন লিখতে হচ্ছে, তাহলে 4 দুগুণে 8 নম্বর। হ্যাঁ, তার মধ্যে প্রথম দুটি যে প্রশ্ন, সেই দুটি প্রশ্ন কিন্তু ইউনিট 8 থেকে আসবে। হ্যাঁ, ইউনিট 8 থেকে, তার মানে একদম প্রথম দুটি প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্ন, এই দুটো হচ্ছে ইউনিট 8 থেকে। তারপরেরটা যে প্রশ্নটা সেটা আসবে বায়োটেকনোলজি, অর্থাৎ ইউনিট 9 থেকে, এবং লাস্ট প্রশ্নটা আসবে হচ্ছে লাস্ট ইউনিট থেকে, ইউনিট 10 থেকে। এটা গেল প্রথম সেকশন A। এখানে তাহলে 4 দুগুণে 8 নম্বর অ্যালোটেড হলো। এরপর হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে পরের ইউনিটে আমরা পরের সেকশনে যাচ্ছি, সেখানে 3 নম্বরের একটি প্রশ্ন থাকছে, এরকম 6টি প্রশ্ন, 3, 6, 18 নম্বরের জন্য ওদেরকে উত্তর লিখতে হবে। এই 18 নম্বরের মধ্যে আবার আমরা দেখতে পাবো যে ভাগ আছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য মানে 2টো করে প্রশ্ন একটা ইউনিট থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা 8 নম্বর ইউনিট, সেখান থেকে 2টো প্রশ্ন, 9 নম্বর ইউনিট থেকে 2টো প্রশ্ন, এবং 10 নম্বর ইউনিট থেকে 2টো প্রশ্ন। এরকমভাবে মোট 6টি প্রশ্ন, 3, 6, 18 নম্বর। তাহলে 18 আর 8 এরকম হলো 26 নম্বর হলো। এরপরে হচ্ছে যেটা সেকশন C আর কি, সেই সেকশন Cতে কিন্তু ইউনিট যেটা মানে লাস্ট যে ইউনিটটা ইউনিট 9 যেটা,
সেইটার থেকেই প্রশ্ন, অর্থাৎ বায়োটেকনোলজি এবং তার অ্যাপ্লিকেশান, এটার উপরে প্রশ্ন হবে। এবং এই যে সেকশনটা, এটা কিন্তু পুরোটাই অ্যাপ্লিকেশান বেসড কোশ্চেন হবে, অর্থাৎ কোনোটাই কগনিটিভ বেসড কোশ্চেন হবে না। এখানে ছাত্রকে ওটা পড়তে হবে, বুঝতে হবে যে প্রশ্নটাতে ঠিক কী চাওয়া হচ্ছে। এটা কিন্তু বড় প্রশ্ন, এবং ওটার সাথে ওই ইউনিটেরই কিন্তু প্রশ্ন থাকবে। মানে এটা নয় যে অন্য ইউনিটটা তৈরি করে গেলাম, একটাই লিখবে তা নয়, থাকবে, কিন্তু সেটা কিন্তু ওই গ্রুপেরই প্রশ্ন হবে। অর্থাৎ এবং শেষ গ্রুপটাতে আসি সেকশন ডিতে। সেকশন ডিতে আবার ওই 10 যেটা ইউনিট 10 ছিল আমাদের, সেখান থেকে প্রশ্ন আসবে। এটিতে 5 নম্বর আছে। তাহলে এইভাবে আমরা টোটাল করলে 8 নম্বর প্রথমে, তারপরেরটাতে 18 নম্বর, আর তারপরেরটাতে 4 নম্বর, এবং লাস্টেরটাতে 5 নম্বর। 30 আর ওটা 5 35। 10 নম্বর ইউনিটে 5। আর আচ্ছা, 10 নম্বর ইউনিটে যে 5 নম্বরের উত্তর লিখতে হবে, এখানেও কি একটি প্রশ্ন থাকবে? একটি না, এখানেও থাকবে? না, এখানেও থাকবে, কিন্তু ওই ইউনিটেরই অন্য প্রশ্ন থাকবে, মানে 10 নম্বর ইউনিটেরই। হ্যাঁ, তার মানে কি প্রত্যেকটি ইউনিটের যে থরো পড়াশোনা, এটা কিন্তু তাকে করে যেতে হবে। কোনো ইউনিট যদি সে ভাবে যে আমি এখান থেকে না পড়ে গেলেও যদি পেয়ে যাব, এরকম না, কিন্তু প্রত্যেকটি প্রশ্নের আছে, কিন্তু গুলো কিন্তু ওই সাজুজ্য মেনটেন করে আর কি, ওইটা রেখেই আর কি প্রশ্ন, ওই ইউনিট থেকেই প্রশ্ন, কোনো ইউনিটটাই বাদ দেওয়া যাবে না, কোনোটাই বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এবার একটুখানি বিস্তারিত আসবো যে কোন ইউনিটের কোন কোন জায়গাগুলো, তা সত্ত্বেও যেহেতু প্রথমবার দিচ্ছে, কোনো হয়তো প্রিভিয়াস প্রশ্ন নেই, তা সত্ত্বেও কিছুটা তো এতদিন ধরে পড়াচ্ছেন, খাতা দেখছেন, একটা মানে ফ্রেমওয়ার্ক তো থাকে যে এই বিষয়গুলোর মধ্যে এইগুলো একটুখানি বেশি জোর দেওয়া যেতে পারে। সেরকমভাবে যদি একটু ইউনিট ওয়াইজ ধরে একটুখানি ছাত্রদের বলেন। আচ্ছা, এখানে যেটা আমরা দীর্ঘদিন দেখছি যে প্রশ্নগুলোর উত্তর আমরা পরীক্ষকরা বেশি চেয়ে থাকি আর কি, সেরকমই কিছু ধরে ধরে আমি বলছি যেগুলো এসে থাকে। যেরকম হচ্ছে আমাদের প্রথমেই যেটা 8 নম্বর ইউনিট থেকে অ্যান্টিবডির গঠন চিত্রসহ বিবৃত করো, এই প্রশ্নটা একটা খুব আমাদের পছন্দের প্রশ্ন পরীক্ষকদের। এবং এইখানে চিত্রসহ কথাটা কিন্তু নাও থাকতে পারে, অ্যান্টিবডির গঠন বর্ণনা করো এরকম আসতে পারে। এবার এরকম যদি আসে, তখন সেক্ষেত্রে কিন্তু ছবিটা দিতে হবে কি হবে না, এটা নিয়ে ছাত্ররা একটা চিন্তার মধ্যে থাকে। তো এখানে আমরা সবসময় বলি যে এই ধরনের বর্ণনা, যেখানে ছবির সঙ্গে লেখার একটা সাজুজ্য থাকে, এরকম বর্ণনার সঙ্গে কিন্তু ছবি দেওয়াটা একেবারেই উচিত, ছবিটা দেওয়াটাই আমরা চাই। কারণ ছবি যদি না থাকে, তাহলে ওই পয়েন্টগুলো রেলিভেন্ট হচ্ছে কি না সেটা বোঝা যায় না। সেজন্য অ্যান্টিবডির গঠন এলে একটু ছবি দিলে ভালোই হয় আর কি। আর গঠনের বর্ণনাটা যখন ওরা দেবে, তখন সেগুলোকে পয়েন্ট ওয়াইজ যদি লেখে, সেটা খুব ভালো হয়। কোনোটাই ওই প্যারাগ্রাফের মতন পুরো বড় করে ওইভাবে, হ্যাঁ, টানা লেখা নয়। হয়তো 10 লাইন লিখবে প্যারাগ্রাফে, সেই 10টা লাইন না লিখে ওই এক একটা লাইনকে এক একটা পয়েন্ট করে যদি পরপর লেখে, বুলেট দিয়ে বা নাম্বারিং দিয়ে লেখে, তাহলে সেখানে কিন্তু একটু বেটার মানে মার্কস পাওয়া যায়, বা উত্তরটার গুণমানটাও একটু অন্যরকম পরিবেশনাটা হয়। একদম। আচ্ছা, যেগুলো যেহেতু একটু গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আলোকপাত করছি, সেক্ষেত্রে এরপরে বলবো যে অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য বা অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া, এগুলো অনাক্রমতার প্রকারভেদ কি কি, তারপরে অনাক্রমতার মধ্যে আবার টিকাকরণের ব্যাপার আছে, যে ভ্যাকসিনেশন এর যে শিডিউলটা, সেটা একটু দেখে যেতে হবে। আর যেটা আমি বারবার বলবো যে ওই যেগুলো শর্ট নোট মানে শর্ট আসে, যেরকম আমাদের বায়োলজিতে এরকম প্রচুর শর্ট আসে, MMS বা DPT বা AIDS, হ্যাঁ, HIV, এইগুলোর পুরো নাম লেখো এরকম আসে। এই পুরো নাম লেখোর জায়গাগুলোতে ওদের অবশ্যই বলবো এটা কিন্তু ইংরেজিতেই লিখতে হবে, এটা কিন্তু বাংলায় লেখা যাবে না আর কি। উচ্চ মাধ্যমিকের এটা নিয়মই আছে যে বৈজ্ঞানিক নাম এবং যে এক্সটেন্ড দ্য টার্ম, এইগুলোতে কিন্তু পুরো নামটাই ইংলিশে লিখতে হবে উইথ প্রপার মানে স্পেলিং। কারণ ভুল যদি বানানেও হয়, তাতেও কিন্তু একদম মার্কস পাওয়া যাবে না। সেজন্য ওইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে বানানটা সমেত মুখস্থ করতে হবে। যেমন আমি একটু উদাহরণ দিলে বোঝা যাবে ব্যাপারটা, খুব ছোট্ট একটা ব্যাপার, যেটা হচ্ছে AIDS, এইডস, আর একটা হচ্ছে HIV। এই AIDSটা হচ্ছে গিয়ে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এখানে ইমিউন কথাটা যাচ্ছে। আবার যেটা HIV বললাম, সেখানে হচ্ছে গিয়ে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে ওই একটা ইমিউনো ডেফিসিয়েন্সি একটা ওয়ার্ড হয়ে গেল। এই যে সূক্ষ্ম একটা পার্থক্য, ইমিউনো ডেফিসিয়েন্সি, ওরা কি করে, ওরা অ্যাকোয়ার্ড ইমিউনো
ওরকম লিখে ফেলে, কিন্তু ওটা ইমিউন। এখানে দুটো শব্দ যুক্ত হয়ে গিয়ে ইমিউনো ডেফিসিয়েন্সি একটা ওয়ার্ড হয়ে গেছে, ওই জন্য HIV হয়ে গেছে। তো এই রকম সূক্ষ্ম জায়গাগুলোর দিকে একটু নজর দিতে হবে, কারণ ওরা মোটামুটি এখন একটা স্পেকট্রাম ওদের মধ্যে তৈরি হয়ে গেছে যে এইগুলোই আসে আর কি সাধারণত, সুতরাং সেটা ওরা জানে। তো ওইটা কারণ এই পড়াশোনাগুলোই তো ভবিষ্যতে তাদের, যাদের হয়তো জীববিদ্যা খুব প্রিয়, যারা হয়তো নিটের প্রিপারেশন নিচ্ছে, একদম। নিট দেবে, তাদের ক্ষেত্রে তো একটা অন্যরকম জায়গা আছে, তারা এই বিষয়টা অবশ্যই বেশি করে ফোকাস করছে, করবে আগামী সময়েও। কিন্তু যারা ভাবছে যে তারা হয়তো ইঞ্জিনিয়ারিং সেকশনে যাবে, কিন্তু তাও সত্ত্বেও এই জীববিদ্যাটা রয়েছে তাদের কম্বিনেশনে, তাদের ক্ষেত্রেও তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো তাই জন্য আমরা চেষ্টা করছি যে এমনভাবে ছুঁয়ে যাওয়ার, যাতে তারা প্রত্যেকটা বিষয়কে অন্তত টাচ করতে পারে। এবার একটুখানি আসবো যে একটা খাতা প্রেজেন্টেবল করার জন্য, সাজানোর জন্য ঠিকভাবে কিভাবে তারা খাতাটাকে এক মার্জিন টানা থেকে শুরু করে কোথায় স্পেস দেবে, একটা উত্তরের সঙ্গে আরেকটা উত্তর, বা ক্যাটাগরিক্যালি যেখানে 2 মার্কসে শেষ হচ্ছে সেখানে এন্ড লাইন টানবে না স্পেস দেবে, এই বিষয়টা যদি আপনি একটুখানি ডিটেলসে বলে দেন। হ্যাঁ, আমাদের বায়োলজি সাবজেক্টে কিন্তু একটু প্রেজেন্টেশনের গুরুত্ব আছে, যেগুলোতে আমাদের একটুখানি মার্কস ক্যারি করানোর একটা জায়গা আছে। মানে আমি এটা বলবো, কখনোই এরকম নয় যে আমি অনেক জানি কিন্তু পরীক্ষার সময় গিয়ে আমি ভালো করে লিখতে পারলাম না, এটা কোনো ক্রেডিট নয় কিন্তু। কারণ পরীক্ষার খাতাটাই কিন্তু ছাত্রের হয়ে কথা বলবে। ছাত্র কি লিখছে সেটা তার পরীক্ষককে দিয়ে সে নাম্বারটা পাইয়ে নেবে। তার জন্য পাইয়ে নিতে গেলে তাকে একটুখানি কনসিয়াস থাকতে হবে যে আমার লেখাটা যেন স্যার পড়ে কোথাও কোনো অস্পষ্টতা না থাকে, একদম যেন পরিষ্কার হয়। এই কথাটাতেই আসবো যে প্রথমেই হচ্ছে 10 মিনিট আগে ওরা খাতা পেয়ে যাচ্ছে, যার ফলে সেই 10 মিনিটে ওরা মার্জিনগুলো টেনে নিতে পারে। মার্জিন টানার পরে প্রত্যেকটা যে সেকশান, সেই প্রশ্নগুলো যেন ঠিকঠাক থাকে। যেমন আমি বললাম যে প্রথমেই সেকশন এ এর মধ্যে যে ওদের 4টি প্রশ্ন লিখতে হচ্ছে, সেই 4টি প্রশ্নের জন্য কত জায়গা হতে পারে, একটা 2 নম্বরের প্রশ্ন যেহেতু, তাহলে তার জন্য ওর যতটুকু মোটামুটি জায়গা হতে পারে 1 পাতা বা 2 পাতা, এই পাতাটা তো ওর, এবার যেহেতু 24 পাতার খাতা, সুতরাং ও 24 পাতা তো বুঝতে পারবে। 2 পাতার মধ্যে ও যদি সেই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো হতেই পারে পরীক্ষার হলে একটা হাফ পেজ করে যদি একটু ছেড়ে রেখে দেয়। হ্যাঁ, ঠিক বলেছেন একদম, যে হাফ পেজ করে 4টে যদি সেরকম 1 পাতা, হ্যাঁ 2টো পেজ ছেড়ে দিল, যে একটা মনে পড়েছে ঠিক আছে সেটা লিখে দিলাম, বাকি 3টে মনে পড়বে তখন লিখবো, দিয়ে তারপরে সেকশন বি হেডিং দিয়ে পরেরটা আবার স্টার্ট করলো। এইভাবে যদি করা যায় যে পর অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যদি সেই সিকোয়েন্সিয়ালি যদি ওরা লেখে, তাহলে সেটা পরীক্ষকের খাতা চেক করার সময় খুব সুবিধা হয়। আর এক্ষেত্রে এটা তো প্রথমত গেল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জীবনবিজ্ঞান মানে বায়োলজির ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বৈজ্ঞানিক নাম। এই বৈজ্ঞানিক নাম লেখাতে আমরা অনেক সময় দেখি ভুল করছে। এবার এমনি নামের উদাহরণ হিসেবে বৈজ্ঞানিক নাম একটা দিয়েছে, তাতে আমরা অত গুরুত্ব দিই না। খাতা ঠিক আছে ভুল করে ফেলেছে, বানানটা ভুল হয়েছে বা আন্ডারলাইন করেনি, ছেড়ে দিচ্ছি। কিন্তু যেখানে ওইটাই প্রশ্ন যে ওইটার নাম লেখো, ওটাই মূল প্রশ্ন যে অ্যান্টিবায়োটিক উৎপন্নকারী একটি ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম লেখো, এরকম একটি প্রশ্ন এসছে, তাহলে সেখানে ও যে লিখছে সেইটা, হ্যাঁ সেই যে উত্তরটা লিখবে, সেখানে বৈজ্ঞানিক নামটা নিয়ম অনুযায়ী লিখতে হবে। যে গণের নাম যেরকম ক্যাপিটাল লেটারে এবং প্রজাতির নাম স্মল লেটারে লিখতে হবে, আলাদা করে আন্ডারলাইন করতে হবে এবং ইংলিশে প্রপার স্পেলিংয়ে লিখতে হবে। এইগুলো আর কি একটু দেখার, যে অনেক সময় উচ্চারণ হয়, উচ্চারণটা দিয়ে হয়, এইগুলো একটু খেয়াল রাখতে হবে, কোথায় আই আছে, কোথায় আছে। তারপরে যেমন স্যাপিয়েন্স, এখানে নয় এস আছে, এইগুলো একটুখানি যেখানে সমচ্চারিত শব্দ সেগুলোতে বানানটা কি হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর গেল এটা তাহলে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে। 3 নম্বর যেটা ছবি আঁকার ক্ষেত্রে আমার যে সাজেশন সেটা হচ্ছে যে ছবিটা অসাধারণ আর্টিস্ট হয়ে তাকে ছবি আঁকতে হবে না, শেড ফেড দেয় অনেকে দিয়ে, বেশ আর্টিস্টিক একটা 2D 3D দেখানোর প্রবণতা থাকে, এইগুলোর কোনো প্রয়োজনই হয় না। কারণ আঁকাটা সায়েন্টিফিক হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা লেভেলিং ঠিকঠাক আছে কিনা, এবং অকারণে শেডিং টেডিং না করে এমনি পেন্সিলে আঁকতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা একটা কথা, যে আমাদের কিন্তু পেনের অ্যালাউড নয়, এখানে পেন্সিলে ছবি আঁকতে হবে। এবং যদি কোনো ফ্লো চার্ট থাকে সেটাকে, যেমন পেনিসিলিন উৎপাদন পদ্ধতি বিবৃত করো, একটি শব্দচিত্রের মাধ্যমে বিবৃত করো, এরকম একটা প্রশ্ন এসছে, তখন সে পেন দিয়ে লিখে সেটা করতে পারে। কিন্তু যেখানে ছবি আঁকার ব্যাপার থাকছে একদম, সেটা কিন্তু পেন্সিলেই আঁকতে হবে। এবং কালো পেন এবং নীল পেন এই দুটোকে সাইমালটেনিয়াসলি ব্যবহার করাটা যদি পারে আর কি করতে, তাহলে খুব ভালো হয়।
যদি কেউ নীল পেনে লেখে তাহলে কালো পেন দিয়ে হেডিং সাব হেডিং এগুলো দিতে, আন্ডারলাইন যদি করে, হ্যাঁ, এবং ভাইসি ভার্সা যদি উল্টোটা হয় আর কি। আর একটা জিনিস এখানে মনে হলো এই আঁকার প্রসঙ্গে, যে লেখার অনেক সময় দেখা যায় যে এরকম হয়েছে উত্তরটা পুরোটা লিখেছে, উত্তরটা লেখার পরে বক্স করে ছবি এঁকেছে বা আগে পুরো বক্স করে ছবি এঁকেছে পরে তারপর লেখাটা শুরু করেছে বর্ণনাটা, সেটা ভালো নাকি না একদম বাঁদিকে লেখার সাইমেন্টেনিয়াসলি লেখার সঙ্গে সঙ্গে বাঁদিকে যদি ছবিটা আঁকে তার ডান দিকে যদি স্পেস থাকে তাহলে সেখানেই তার বর্ণনাটা লেভেলিং ধরে 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 যদি ব্যাখ্যা করে সেটা করা যেতে পারে? জীববিদ্যার ক্ষেত্রে কোনটা বেশি মানে উপযুক্ত? আচ্ছা, এখানে এটা আসলে পরীক্ষক থেকে পরীক্ষকে ভ্যারি করে। তবে আমি বলবো যে এটা আমার খাতা দেখার অভিজ্ঞতা থেকে বলছি যে একটা উত্তরের একদম শেষে ছবি না দেওয়াই বোধহয় ভালো। ছবিটা মাঝখানে দিল সেটা হতে পারে, মানে আপনি যেরকম বলছেন যে পাশে একটা ছবি তার পাশে ডেসক্রিপশন চলছে পাশাপাশি, এটা ওদের উপর ছেড়ে দেওয়া যেতেই পারে। ওরা যদি চায় যে একটা ছবি এঁকে আমি পাশে ডেসক্রিপশন লিখবো না, আমি পরে ডেসক্রিপশন লিখবো, আগে ডেসক্রিপশন, একদম সেটা নিজের চয়েস। এটা পরীক্ষকরা অনেক সময় এটা পছন্দ করেন না যে পাশেই ছবি দিয়েছে, কেন বাবা, তোমাকে তো 24 পাতার খাতা দেওয়া হচ্ছে আর সেখানে ছবি আঁকার জন্য তোমার হয়তো একটা বা দুটো প্রশ্ন থাকছে। এবং ছবি আঁকার ক্ষেত্রে আরেকটা জিনিস হয় যে ছবিটা অনেক সময় ঠিক এঁকেছে অনেকে, লেভেলিং হয়তো উল্টো পাল্টা করেছে, সেই জায়গাগুলো কিভাবে পরীক্ষক হিসেবে আপনারা দেখেন? না, এটা যেমন মাধ্যমিকের ক্ষেত্রে যেরকম ছবি আঁকার একটি প্রশ্ন আলাদা করে থাকে, উচ্চ মাধ্যমিকের এই ক্ষেত্রে ছবি বেসড মানে ডায়াগ্রাম বেসড প্রশ্ন এরকম থাকবে। ছবি আঁকতে হবে এরকম ভাবে উল্লেখ করে নাও থাকতে পারে, যেহেতু এটা প্রথম বছর আমরা সবাই একটা পদ্ধতির মধ্যে দিয়ে প্রবেশ করছি সবে, সেহেতু এটা বলবো যে ছবি ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন যেটা, সেখানে হয়তো ওকে বলা হবে যে এই একটা জেল ইলেকট্রোফোরেসিসের ছবি দেওয়া হয়েছে, এখানের এই এ চিহ্নিত স্থানটি কি বলো, তাহলে তো তাকে আঁকতে হচ্ছে না, তাকে বলতে হচ্ছে এ চিহ্নিত স্থানটি হলো বলে একটা যেটা উত্তর সেটাও লিখছে, বি চিহ্নিত স্থানটি হলো এই, এবার এ চিহ্নিত স্থানটির কাজ কি, তারপরে উত্তরটা এরকমভাবে লিখছে। তাহলে ওই যে লেখাটা যে এ চিহ্নিত স্থানটির কাজ হলো এই পর্যন্ত ধরুন কালো পেনে লিখেছে, তারপরে নীল পেনে উত্তরটা লিখলো, এটা করলে একটু প্রেজেন্টেশনটা আরও একটু ভালো হয় আর কি। কিন্তু ওই আরেকটা যেটা আমি এখানে মেনশন করে দেবো যে একটা কোয়েশ্চেন লিখতে লিখতে একটা কাগজ যেখানে শেষ হচ্ছে একটা পাতা, সেই পৃষ্ঠার পরের পাতায় গিয়ে ছবিটা এঁকেছে। এবার পরীক্ষক হয়তো পরের পাতাটি উল্টাননি, তার আগেই তিনি একটা মার্কস বসিয়ে দিয়েছেন যে ছবিটা আঁকলো না, অ্যান্টিবডি স্ট্রাকচার দেওয়া হয়েছে 3 নম্বর আছে, 3 নম্বরে ছবিটা আঁকেনি, 2.5 দিয়ে দিলাম। এবার হচ্ছে 2.5 তো দিয়েছেন তিনি, কিন্তু পরের পাতাটা উল্টিয়েই দেখছেন যে ওইখানে ছবিটা আছে। তো এইটা করলে অসুবিধাটা হচ্ছে যে তিনি ওই 2.5টাকে কাটবেন, কেটে তাকে আবার সিগনেচার করতে হবে, এই সবগুলোর একটা আমাদের অফিসিয়াল একটা ব্যাপার থাকে। সেই জন্য আমি সবসময় সাজেস্ট করব যে ওই ডেসক্রিপশনটা ছবির পরে যেন আরেকটুখানি ডেসক্রিপশন দিয়ে যেন লেখাটা শেষ করে, যাতে মনে হয় যে এটা শেষ হচ্ছে ঠিক। আচ্ছা, এবং এই ডেসক্রিপটিভ লেখাগুলোর ক্ষেত্রে তো অবশ্যই স্পেস ছাড়া উচিত না এন্ড লাইন দিয়ে দেওয়া যেতে পারে, কোনটা বেশি ভালো হয় একটা উত্তর থেকে আর একটা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেহেতু বড় প্রশ্ন মাত্র 2টি, একটি 4 নম্বরের একটি 5 নম্বরের, সুতরাং খুব বেশি প্রশ্নর গ্যাপের দরকারও নেই। একটা 4 নম্বরের প্রশ্ন লিখতে ওর হয়তো 2টো পেজ লাগবে, 5 নম্বরেরটা ধরে নিচ্ছি খুব বেশি হলে 3টে পেজ বা 2.5 পেজ লাগবে। তার ফলে 2টো প্রশ্নের মধ্যে গ্যাপের তো কোনো দরকারই নেই, কারণ আমার মতে একেবারেই সেকশন ডি বলে আমি শুরু করব নতুন একটা ফ্রেশ পেজ থেকে, সেকশন সি এর প্রশ্ন যেখানেই শেষ হচ্ছে হোক না কেন, অসুবিধা নেই। হ্যাঁ, একদম নতুন পেজ থেকেই একটা সেকশন শুরু করাটাই বেটার। আচ্ছা, এবার একটুখানি প্রশ্ন ধরবে আসবো, এই যে 2 মার্কস লেখার ক্ষেত্রে এই জীববিদ্যার ক্ষেত্রে কোনো কি ওয়ার্ড লিমিট বা লাইন লিমিট এরকম কি কিছু দেওয়া আছে, না মোটামুটি একটা আইডিয়া ওদের আছে বা আপনারাও দিয়ে দেন? আচ্ছা, এইটাতে একটু বলি যে যেগুলোতে সংজ্ঞা লেখ আসে এইগুলোর ক্ষেত্রে না একদম সংজ্ঞাটুকুই লিখতে হয়, সুতরাং সেখানে ওয়ার্ড লিমিট না দেওয়া থাকলেও আমার একটা পরিসর কিন্তু বাধা হয়ে রইল যে আমি এইটুকুর বেশি লিখব না, এখানে কথাগুলো একদম মেনটেন করে লিখতে হবে। কিন্তু যেখানে কি মানে এরকম কি টাইপের, যেমন জিএমও কি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এটা হচ্ছে জিএমও। এবার ও লিখলো জিএমওর পুরো নামটা লিখলো, কিন্তু এইটুকু লেখাটাকে হয়তো পরীক্ষকরা আমরা একটুখানি আরেকটু কিছু চাই আর কি, জিএমও সম্পর্কে একটু বলুক যে যেমন একটি জিএমও হলো গিয়ে বিটি বেগুন বা বিটি তুলো, এটা মানুষের পক্ষে ক্ষতিকারক নয়, কিন্তু এটা পেস্ট প্রতিরোধী একটা তো মানে ট্রেট আর কি, যেটাকে আমরা এক্সটেন্সিভলি এখন মডার্ন
জেনেটিক্সে ব্যবহার করছি। তাহলে এইটুকু কথা যদি ওর লেখে একটা দুটো লাইন, তাহলে পূর্ণতা একটু পেল। হ্যাঁ, ওই কি বা কাকে বলে টাইপ প্রশ্নগুলোতে একটু ব্যাখ্যামূলক কিছু আমরা মানে এক্সপেক্ট করি স্টুডেন্টদের কাছ থেকে। আচ্ছা, এর ক্ষেত্রে আসবো এবার ধরুন 3 নম্বরের প্রশ্ন। হ্যাঁ। সেটার মোটামুটি কতটা লিখতে হবে এবং লেখার ক্ষেত্রে কি কোনো জায়গায় প্যারা চেঞ্জ করে দেওয়ার দরকার আছে, না একদম টানা লেখা হলেই হবে? এটা তো প্রশ্নের উপর নির্ভর করছে। যেমন অনেক সময় আমরা একটি প্রশ্ন বলছি, আমি যেটা বলতে বলতে আমরা খানিকটা একটুখানি থেমে গেছিলাম, যে ইকোলজি থেকে একটি প্রশ্ন আসে বারে বারে, যে বয়স ভিত্তিক বিভিন্ন পিরামিডগুলি কি কি। এবার এখানে না 3টেই পিরামিড আছে। হ্যাঁ, এটা একটা ক্রমবর্ধমান, একটা ক্রমহ্রাসমান, আর একটা হচ্ছে স্টেবল পিরামিড। এই 3টেই পিরামিড আছে। তাহলে 3টে পিরামিড বোঝাই যাচ্ছে উত্তরটা। আমরা একটা ম্যাথমেটিক্স মাথায় রাখছি যে ও আচ্ছা 3টে পিরামিড, প্রত্যেকটাতে 1 নম্বর করে, তাহলে হচ্ছে 3 নম্বর, এইরকম তো। তাহলে ওই যে কথাটা একটু আগে আপনি বললেন যে একটু ডেসক্রিপশন লিখছে, তার পাশে ওই পিরামিডগুলো পাশাপাশি আঁকছে, এগুলো কিন্তু পাশাপাশি আঁকতেই পারে। এইভাবে আর কি, ওটাতে তো অ্যালোটেড, ও বুঝেই যাচ্ছে ও 3 নম্বরের প্রশ্ন। এইবার যিনি পরীক্ষক, যিনি প্রশ্নকর্তা, তিনিও তো প্রশ্নটা করেছেন একটা বুঝে। ওইটা যদি স্টুডেন্ট বুঝে নেয় যে ঠিক আমার কাছে কি চাইছে, তাহলে সে নিজের মতো করেই কিন্তু ওটাকে সাজিয়ে নিতে পারবে। এরকম কোনো আগে থেকে প্যারাগ্রাফ নিয়ে আলাদা করে লিখতে হবে কিনা, এরকম কোনো রেস্ট্রিকশন নেই। ওরা পয়েন্ট ওয়াইজ লিখতে পারে, যদি কোথাও পার্থক্য দেওয়া হয়েছে যে হ্যাবিট্যাট ও নিশের পার্থক্য লেখো, কিন্তু বলা নেই যে ওটাতে কটা পার্থক্য লিখতে হবে, বা পয়েন্টও মেনশন করা নেই যে এই পার্থক্যগুলো লেখো। সেই সব ক্ষেত্রে ওরা মোটামুটি একটা নিজের ক্যালকুলেশন মতন, যে 3 নম্বরের প্রশ্ন আছে, একটা পার্থক্য দিলে নিশ্চয়ই 3 পাওয়া যাবে না, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে অন্তত 3টে পার্থক্য তো দিতেই হবে। বা যে ধরুন আরেকটু বেশি জানে, সে কি যদি 4টে বা 5টা পার্থক্য লিখে দেয়, সেটা কি ক্ষতিকর? না, একদম না। নিজের তো একটা সেফ সাইড রইলো যে আমার ঠিক আছে, আমার আরেকটা পার্থক্য যদি একটা ভুল হয়, তাহলে আরেকটাতে আমি মার্কসটা পেয়ে যাব। যতগুলো ওর মনে পড়ছে সেই মুহূর্তে ও সবকটাই লিখতে পারে। আরেকটা কথা আমি বলবো, যে পার্থক্যের সময় সবসময় ওই পয়েন্ট অফ ডিফারেন্স যেটাকে আমরা বলি, যে কি নিয়ে পার্থক্যটা হচ্ছে, যেমন সংজ্ঞা বা বৈশিষ্ট্য বা এটার অ্যাপ্লিকেশন, হ্যাঁ কার্যকারিতা, এইগুলোকে যদি একটুখানি পয়েন্ট ওয়াইজ বাদিকের কলামটাতে লিখে দেয়, তাহলে সেটা আরও বেটার এক্সপ্রেশন হয়। টাইমের ব্যাপারটা বলতে আমাদের যেরকম 4টে সেকশনের কথা বললাম, এর মধ্যে 2টি সেকশন, মানে সেকশন এ এবং সেকশন বি, যেটাতে 18 এবং 8, এই যে 26 নম্বর, যেহেতু এগুলোতে খুব বেশি লেখার কিছু থাকবে না, আমাদের আগেকার নিয়ম অনুযায়ী আমরা এরকম বলতাম সহজে যে 2 মানে যা নাম্বার হবে তাকে 2 দিয়ে গুণ করে সেই তত মিনিটকে ব্যয় করতে। মানে যেটা যদি 5 নম্বরের প্রশ্ন হয়, তাহলে 10 মিনিটের মধ্যে তুমি টার্গেট রাখো, সেটাকে শেষ করবে। তাহলে এইরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই টোটালটার জন্য ওদের প্রায় 50 মিনিটই লাগার কথা। হ্যাঁ, সেটা 50 মিনিট না হলে যদি কারোর 1 ঘন্টা লাগে, লাগুক, কোনো প্রবলেম নেই। 1 ঘন্টা ধরে ওরা প্রথম 2টো সেকশন ভালো করে ঠান্ডা মাথায় সুন্দর করে লিখুক। এইবার যেটা সেকশন সি পড়ছে, 4 নম্বরের একটা প্রশ্ন, এবং সেকশন ডি তে 5 নম্বরের একটা প্রশ্ন। এই তো 2টো প্রশ্ন আর বাকি। তাহলে এটা আরো 1 ঘন্টা পুরো হাতে রয়েছে। 1 ঘন্টা করেও তাতে যদি রাখে, 30 মিনিট করেও রাখে, বা 25 মিনিট রাখলো, লাস্টে 10 মিনিটের রিভিশন রাখলো, 10 মিনিটের রিভিশন লাগলো। আর লাগবে না, এত লাগে না, মানে এত এঁকে লিখে সুন্দর করে গুছিয়ে সবকিছু করেও রিভিশন দিয়েও কিন্তু হাতে সময় থাকবে। কারণ এখানে 35 নম্বরের জন্য 2 ঘন্টা দেওয়া হচ্ছে। অন্যান্য পরীক্ষা বা অন্যান্য বিষয়গুলোতে 40 নম্বরের জন্য 2 ঘন্টা দেওয়া হচ্ছে। 40 নম্বরের জন্য এখানে তো আরো সুবিধা আর কি, 5 নম্বর কম অ্যাটেন্ড করতে হচ্ছে, সেই জায়গাটা টাইম একই বাত। একদম। আমরা প্রায় আলোচনার শেষের দিকে আস্তে আস্তে আসছি, কিন্তু তার সত্ত্বেও জিজ্ঞেস করব যে ওভারঅল পরীক্ষা জীববিদ্যা দেওয়ার আগে এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ওরা কোন কোন বিষয়গুলোকে একটু কিভাবে সাজিয়ে নেবে, সেটা 2 নম্বর হতে পারে, 3 নম্বর হতে পারে, 6 নম্বর হতে পারে, আপনি সেটাকে একটু যদি বলে দেন। হ্যাঁ, পরীক্ষার বিষয়গুলো ওরা সাজিয়ে নেবে বলতে আমি প্রথমেই যেটা ওদেরকে সাজেস্ট করব, যে তোমরা পুরো বইটা, মানে পুরো সিলেবাসটা কিন্তু পড়তে হবে। কারণ এবছরের যে বায়োটেকনোলজির উপর অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন যেটা থাকবে, সেটা নিয়ে না অনেকে একটুখানি ঘাবড়ে যাচ্ছে যে কি হবে, জেল ইলেকট্রোফোরেসিস, হয়তো ব্যাপারটা একদম শব্দটাই ওদের কাছে প্রথম এসেছে। তাও এই বায়োটেকনোলজি বলছেন বলে এখানে একটু জানতে চাইছি ডিটেলসে, অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন কি টাইপের হতে পারে, যদি একটা দুটো প্যাটার্ন অন্তত বলেন। হ্যাঁ, বায়োটেকনোলজি যেরকম একটা ওই যে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন বললাম, যে একটা ছবি তুলে দিয়ে বলছে এবারে যে এখানের এইগুলো, মানে ওটার একটা ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্টগুলোর নামগুলো আর কি, যে এটা কি জেল ব্যবহার করা হয়, বা এটা করে ডিএনএটা কোন দিক থেকে কোন দিকে মুভ করে, কেন মুভ করে, ডিএনএটা যদি এখান থেকে মুভ করতে শুরু করছে, তাহলে এটা কি ইলেকট্রোড ছিল, কোন তড়িৎদ্বার থেকে ডিএনএ মুভ করতে শুরু করবে, জেল কলামটা কি দিয়ে তৈরি হয়,
ওইটা একটা জেলের ছবি দিয়ে দিল, তার থেকে এই প্রশ্নগুলো করছে। এইরকম আর কি ডায়াগ্রাম বেসড কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে জেল ইলেকট্রোফোরেসিস কাকে বলে এরকম প্রশ্নই দিল না। এরকম ডিএনএর একটা ছবি টুকরোগুলোকে দেখিয়েছে, বলছে ইলেকট্রোফোরেসিস এটা একটা কিসের যন্ত্র, এটা কি পরীক্ষা করা হচ্ছে, এখানে ডিএনএ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এরকম আর কি। এবং তারপরে হয়তো লাস্টে বলছে যে এইটার সাহায্যে কিভাবে কি করা হচ্ছে, মানে কি কাজে লাগানো হয়। অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় আর কি। আচ্ছা, আর বাকি ক্ষেত্রগুলোর ক্ষেত্রে একটুখানি নিজেদের কিভাবে প্রিপেয়ার করবে এই শেষ মুহূর্তে এসে? হ্যাঁ, কয়েকটা যেরকম পার্থক্যের মধ্যে আমি বলবো যে হ্যাবিট্যাট ও নিশের পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। গ্রেজিং এবং ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, এটার পার্থক্য যেগুলো আমার এখন মনে পড়ছে। একটু আগে আমি বলেছিলাম অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য, তাছাড়া হচ্ছে ট্রান্সজেনেসিস পদ্ধতি, তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিসের কথা এক্ষুনি বললাম, এইগুলো আসছে, মানে খুব গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় সেগুলো নিয়ে। তবে একটা কথা আমি এর সাথে একটু অ্যাড করে দিই যে এই ইলেকট্রোফোরেসিস মানে বায়োটেকনোলজি নিয়ে না অযথা ওটার পেছনে সময় নষ্ট করা বা এগুলো না মানে করার দরকার নেই। খুব কঠিন ধরনের প্রশ্ন কিন্তু আমরা এক্সপেক্ট করছি না, এবং খুব মানে সহজ করেই হয়তো কোনো বায়োটেকনোলজির উপর প্রশ্ন আসবে, যার জন্য ওই পুরো এমফ্যাসিসটা হয়ে যায় কি তখন যে বাবা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন হবে, কি হবে, এটার জন্য প্যানিক করে লাভ নেই। কোয়েশ্চেন দেখবে একেবারেই সহজই হয়তো হবে, কিন্তু প্রথমেই ওটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। যেগুলো আমি লিখবো সেগুলোকে আগে একটু মার্কিং করে নেওয়া, যে আমি এই 4টে প্রশ্ন এখান থেকে লিখছি, সেগুলো নিয়ে ঠান্ডা মাথায়, কারণ বায়োলজি পরীক্ষা তো অনেক পরে হচ্ছে, যার ফলে ততদিনে একটু উচ্চ মাধ্যমিক দেওয়ার একটা হ্যাবিট গ্রো করে গেছে, টেনশনটা ওভারকাম করে গেছে। এইগুলোই বলবো। আর সবাই বেশি রাত অবধি পড়ার দরকার নেই, একটু স্বাস্থ্যের দিকেও খেয়াল দিতে হবে, পরীক্ষা ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বিষয়টা তুলে ধরার জন্য এবং সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। এইভাবেই সকলের সঙ্গে থাক পরীক্ষা স্পেশাল, আর রাখতেই হবে সবসময়ের বন্ধুকে কলকাতা দূরদর্শন। নমস্কার। নমস্কার।